নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আমি দেবযানী। আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় পরিচালক এবং অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়। আড্ডা মারব কমলেশ্বরদার সঙ্গে, জানব তার নতুন ছবি এবং সমাজ এবং আমাদের দৈনন্দিন জীবনের নানা খবর নিয়ে আজকে কথা হবে কমলেশ্বরদার সঙ্গে। তোমাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। যেটা জানতে চাইবো, অনেক দিন আমরা তোমার কাছ থেকে সেরকম কোনো ছবি রিলিজ পাইনি এবং তোমার অভিনীত ছবিও আমরা দেখতে পাইনি আর কি। অভিনয়টা তোমার কম থাকলেও আমরা মাঝে মাঝেই তোমাকে পেয়েছি, নাটকের মাধ্যমে পেয়েছি, তোমাকে ছবির মাধ্যমে পেয়েছি। তো সেখান থেকে এবার যে তোমার ছবি, প্রথমে যদি আমাদেরকে সেই ছবিটার সম্পর্কে একটু কিছু বলো। বনফুল অনেক দিন আগে লিখেছিলেন ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়, অনেক দিন আগে গল্পটা লিখেছিলেন এবং একটা মজার গল্প, রম্য রচনা বলা যায়। গল্পটার নাম পাশাপাশি। তো সেই গল্পটার মূল বিষয় ছিল হচ্ছে যে চাকরি পাওয়া এবং না পাওয়া। তো আজকের যে সামাজিক বাস্তবতা, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দেখছি ঠিক একই ঘটনা এত বছর বাদেও সমানভাবে প্রাসঙ্গিক। যুগ বদলেছে, মানুষের ভাবনার মধ্যে কোথায় যেন সেই এক ব্যাপারটার ইনার ব্যাপারটা রয়ে গেছে। তো সেই কারণেই বনফুলের গল্পে ফিরে যাওয়া এবং বনফুলের গল্পটাকে কাঠামো করে আমরা আধুনিক সময়ে কি ঘটতে পারত আরও সেইগুলোকে বাড়িয়েছি এবং বাড়িয়ে একটা চিত্রনাট্য খাড়া করেছিলাম, যে চিত্রনাট্যের নাম ছিল হচ্ছে একটু সরে বসুন। অর্থাৎ এখানে অনেক চেয়ার রয়েছে এবং সেই চেয়ারে সব জায়গায় লোকারণ্য এবং প্রচুর ভিড়। মুশকিল হচ্ছে নবাগত একজন, তিনি বসতে চাইছেন কিন্তু বসতে পাচ্ছেন না, তাই তিনি বলছেন একটু সরে বসুন। আমিও চাকরি খুঁজবো। $1,000,000 পানুরে। এই শহরের সফল হবার প্রথম শর্ত, পরপর বলা দুটো শব্দ যেন একটা অন্যটার উল্টো হয়। শোনো দত্তগুপ্তা বাবু, লেটস টক বিজনেস। চাকরি, টাকা, নাম, ডাক, মদ, গার্লফ্রেন্ড। দুটো পোস্ট খালি ছিল, ফিল আপ হয়ে গেছে, আর ইন্টারভিউ নেওয়া হবে না। এই যে চাকরির অবস্থা থেকে শুরু করে আমরা যদি একটু তাকাই, যে কোনো জায়গায় নানা রকম বৈষম্যতা রয়েছে, নানাভাবে মানুষ সেই শিকার হচ্ছে। তুমি কি সেটার কিছু জিনিস তুলে ধরছো? যেহেতু তুমি বললে ওই গল্পটার পরে আমি আজকের সমাজের জিনিসটাকে তুলে ধরেছি, তো সেটা ভীষণভাবে জানতে ইচ্ছে করছে। যদি সৎভাবে কোনো ছবি তৈরি করতে হয় তাহলে বৈষম্যের কথা কিন্তু আসবেই, যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থীর কথা আসবে। এই মুহূর্তে যা ঘটনা ঘটছে আমাদের চারপাশে, সেই সব কিছুর ঘটনাই আসবে। তো সেগুলো সবই এসেছে, কিন্তু এসেছে হাসির ছলে, খেলার ছলে। তার কারণটা হচ্ছে যে এটা মূলত একটা মজার ছবি এবং এই মজার ছবি শুধু নয়, একটা পরিবারকে নিয়ে গিয়ে দেখার মতো ছবি, যে কারণে আমাদের ক্যাপশন আমরা করেছি ফুল ফ্যামিলি বাজাও তালি। এবং সেই তালিটা কি কারণে বাজাবে, সেটা কি শ্লেষাত্মক তালি না হাস্যরস রঞ্জিত তালি, সেটা তাঁরা ঠিক করবেন। উঠে পারো, অনেক হয়েছে। এভাবে শুয়ে না থেকে গত নাড়িয়ে কিছু রোজগারের বন্দোবস্ত করো। বুদ্ধি গাড়িয়ে হবে না থাকলে হতো। ও মা, এতগুলো! মা কত কষ্ট করে নাড়ু পাকিয়েছে জানো? বাপ তো রিটায়ার্ড। রাজনৈতিকতার দিক থেকেও তুমি একজন স্পষ্ট মানুষ। তুমি তোমার ভাবনা চিন্তার দিক থেকেও তুমি সেটা কোথাও বলতে দ্বিধা নেই তোমার, এবং সেটা জনসমক্ষে জানাতেও তোমার কখনো কোনো দ্বিধা থাকে না। না, আমি যেটা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে সেটা ঠিক, তো সেক্ষেত্রে আমি লুকোতে যাব কেন? হ্যাঁ, এখন আমার যদি অনেক কিছু পাওয়ার থাকতো বা অনেক কিছু খোয়ানোর থাকতো তাহলে হয়তো লুকোতাম, কিন্তু আমার সেরকম কিছু নেই। আমার মনে হয় যে সবারই স্পষ্ট কথা বলা উচিত। তোমার ছবি একটা বিগ বাজেট এবং সেখানে অনেক কিছু নিয়ে সেই ছবি আমরা দেখেছি, সেই ছবি মানুষ পছন্দ করেছে। এবং যেখান থেকে দাঁড়িয়ে এই প্রসঙ্গটা আসবে যে আমরা আজকের যে দেবকে দেখছি, সেটা কোথায় যেন সেই তোমার ছবি তার একটা অন্য সূত্রপাত ছিল। দেব চাঁদের পাহাড় করার আগেও কিন্তু দেব তখন থেকেই ভীষণ সফল একজন হিরো এবং ভীষণ জনপ্রিয় একজন স্টার। তাতে হয়তো চাঁদের পাহাড় পরবর্তীকালে সেই সৌভাগ্যটা পেয়েছে দেবকে কাস্ট করার, কিন্তু এটা ঘটনা যে
আমি কোনো একটা বিশেষ ধারার মধ্যে খুব একটা বন্দি থাকতে চাইনি, মানে আগে উড়োচিঠি, তারপর মেঘে ঢাকা তারা, সেটা একটু অন্য ধরনের। ছিল উড়ো চিঠি আর কি, যেটার মধ্যে দিয়ে আমরা তোমাকে পেয়েছিলাম, মানে একজন ডাক্তার মানুষ যিনি নাটক পাগল মানুষ, তিনি উড়ো চিঠির মতন তার প্রথম ছবি যেটা দিয়েছিলেন একদম আধুনিকতায় মোড়া। হ্যাঁ, আবার তারপর মেঘে ঢাকা তারা একটা সম্পূর্ণ অন্য ধরনের ছবি হলো, আবার চাঁদের পাহাড় আর একটা অন্য ধরনের ছবি হলো, ক্ষত তারপর করেছিলাম আবার সম্পূর্ণ সরে গিয়ে একটা অন্য জিনিস। তো তারপরে এইসব করতে করতে আলটিমেটলি এখন মনে হলো যে কমেডি কখনো করা হয়নি, লেটস ট্রাই ওয়ান কমেডি। অনেক আগে একটা কমেডি স্ক্রিপ্ট লিখেছিলাম, নট ওভার নট আউট, কিন্তু নিজে পরিচালনা কখনো করিনি। আজকের সময় দাঁড়িয়ে একদম রম কম, যেটা আর এখন সেভাবে মানুষ পাই না ছবির মধ্যে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা আমার সবসময় মনে হতো যে হাসির ছবি কিন্তু করছি না, হাসির ছবি করছি না। তো তারপর প্রযোজকদের পাওয়া গেল যারা রাজি হলেন যে এই ধরনের একটা ছবি করতে, সেটা অবশ্য অনেক জায়গায় ঘোরাফেরা করার পর। তো যাই হোক, সেটা করা সম্ভব হলো। তারপরে সবচেয়ে বড় কথা, একটা বিরাট কাস্টিং আছে, অনসেম্বল কাস্ট, তাদের জোগাড় করা সেটাও সম্ভব হলো। আর এখন তো খুব কম দিনের মধ্যে ছবি শেষ করতে হয়, সেটা করা গেছে কোনো রকমে। মঙ্গল জানে চেপে যাবার জন্য মানুষ জামা কাপড় গুছোইছে, আর তুমি এই বেগুন বাগিচা ছেড়ে হতো ছাড়া একটা চাকরির জন্য কলকাতা যেতে পারছো না। ও তো মাইনেটা পেয়ে তোর বাপের জন্য একটা টেবিল ফ্যান কিনবে, তো ওটাকে গুদম করে চালান করবো না ডাকে। ছবি এতদিনের মধ্যে শেষ করতে হবে, তার বাজেট আছে, সব কিছু আছে, কিন্তু তাহলেও কোথাও শিল্প বা ছবির সঙ্গে তো অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয়। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনীর মাঝে আমাদের তার বেশি আর সাধ্য নাই, এই যে দর্শনটা, এইটা আত্মস্থ করে ফেলেছি। যে কারণে বড় ছবি বা বড় ক্যানভাসের ছবি স্ক্রিপ্ট হয়তো অনেক লেখা হয়েছে, কিন্তু প্রডিউসার পাওয়া যায় না, কারণ অত ইনভেস্টমেন্ট আমাদের আসে না। তো বাংলা ছবিতে যদি বড় লোক নিয়ে আসতো, তাহলে নিশ্চয়ই আশা করি যে বড় মাপের ছবি করা যেত। এর আগেও বড় লোক নিয়ে এসছে, তখন করার চেষ্টা করেছি, মোটামুটি তো লোকে বলে সফল হয়েছি। তারপরে আর আসেনি, আবার এলে নিশ্চয়ই করব। পাউলি থেকে শুরু করে ঋত্বিক আছে, আরও অনেকে রয়েছে। এই ছবির কাস্ট খুব বড়, মানে ঋত্বিক প্রধান চরিত্র। আমরা সবসময় ঠিক করেছিলাম যে অভিনয় যারা করেন তাদের দিয়ে এই ছবি করাবো, কারণ কমেডি ডিপেন্ডস অন পারফরমেন্স অ্যান্ড স্ক্রিন প্লে। তো ঋত্বিক, পাউলি, ঈশা, পায়েলকে পেয়ে গেলাম। তারপরে অন্যদিকে হচ্ছে খরাজদা, রনিদা, পরান্দা, এদের পেলাম। পাশাপাশি অনির্বাণ, রাজস্বী, ওরাও করতে রাজি হলো। এবং আরও পরে লোকনাথকে পেলাম, মানসী সিনহা, মানসীকে পেলাম, এবং দেবপ্রসাদ, দেবপ্রতিম মানে তাজু আমাদের, তারপর দেবরঞ্জন নাগ, ওদের সবাইকে পেলাম। তো এই যে একটা অনসেম্বল কাস্টকে পেলাম, সেটা অবশ্যই আমার কাছে একটা বিরাট পাওনা। তার সঙ্গে বিশেষ কিছু রোলে আবার বিশ্বনাথ, তাকেও পাওয়া গেল। আসলে সম্পর্কটা চিরকালই ওদের সঙ্গে ভালো ছিল। নামটা তোমার এই একটু সরে বসুন, এই নামটার মধ্যে দিয়ে কিন্তু একটা আলাদা কিছু বোঝাচ্ছে। এই যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার পরিমণ্ডল, তার মাঝখানে প্রত্যেকটা মানুষেরই একটু স্পেস দরকার হয়। স্পেস কিন্তু পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় আমাদের জীবনেও স্পেস খুব কমে আসছে, সেই জন্যই একটু সরে বসুন। নিশা নিশা মমতা জমেছে এ রাতে একুশে আইন, চোখে চোখে মৌচাক জমেছে, ঠোঁটেতে জিঞ্জার ওয়াইন। কটা চাকরি চাই? আমি জানতাম আপনি ম্যাজিশিয়ান। ওটিটি নিয়ে তোমার এই মুহূর্তে কি মনে হয় আরও কি ধরনের কাজ, মানে এখন তো ওটিটি একটা সিনেমার জায়গাটাকে গ্রাস করেছে, তো অ্যাজ আ ডিরেক্টর তোমার কি ধরনের মনে হয় আরও কিছু অন্য ধরনের কাজ আসা উচিত ওটিটির মাধ্যমে? হ্যাঁ, তা নিশ্চয়ই আসা উচিত, তবে ওইটাতে আমি সহমত হতে পারলাম না। ওটিটি সিনেমার জায়গা ঠিক নিতে পারবে না। কেন বলছি? সিনেমা ইজ অ্যান এক্সপিরিয়েন্স, বিশেষ করে হলে গিয়ে ছবি দেখা। আর ওটিটি হচ্ছে দৈনন্দিন ঘটনা, মানে আমি আমার সময় মতো যখন ইচ্ছে মতো আমি ওটিটি দেখতে পারি। ওটিটি ইজ আ রাইটার্স মিডিয়াম প্রাইমারিলি। সেখানে ডিরেক্টর বদলে বলতে যায়,
কিন্তু লেখা চলে। ফিল্ম তা নয়, ফিল্মে একজন ডিরেক্টর থাকে, একজন মানে স্ক্রিন প্লে রাইটার থাকে। এদের সম্মিলিত প্রচেষ্টায় এবং গোটা ইউনিটের প্রচেষ্টায় একটা বিশেষ দর্শন বা একটা বিশেষ মানে দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ছবি করা হয়। সেইটার কিছু সিনেম্যাটিক এজেস আছে, সেটা থাকে, যেটা কিন্তু ওটিটিতে পাওয়া সম্ভব না। ওটিটিতে যে সিরিজ হয়, ওটিটি সিরিজ কিন্তু মূলত যেভাবে সিরিয়াল হতো তারই আর একটা বিবর্তিত ফর্ম আমি বলবো। হ্যাঁ, কিন্তু তার সিনেমাকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় থাকবে না। সিনেমা এর আগে অনেক চ্যালেঞ্জ ফেস করেছে। যখন টেলিভিশন এসেছিলো তখনও সবাই ভেবেছিল যে সিনেমা কি হবে না হবে, বা তারপর যখন ডিজিটাল মিডিয়াম এলো, এখন নানা রকমের ওই রিলস টিলস ইত্যাদি সবই তো চলছে, মানে ব্যক্তিগত উদ্যোগেও চলছে, আবার ওটিটির উদ্যোগেও চলছে। তবে আই ডোন্ট থিঙ্ক দ্যাট সামথিং ক্যান রিপ্লেস সিনেমা। সিনেমা তার মধ্যেই আরও বড় থেকে বৃহত্তর আকারে চলে যাবে। এখন তো সবাই আর কি, যে নতুন যে একটা চ্যাটজিপিটি, একটা নতুন ফরম্যাট, এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় নানা রকম কথাবার্তা, আলোচনা এগুলো শুরু হয়ে গেছে। এটা কতটা মনে হচ্ছে এই মাধ্যমের মানুষরা অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা লেখক বা আরও অনেকগুলো কাজ, যেটা এইটা তুমি কিভাবে, এটা মানে তোমার ভাবনা বা তোমার কি বলছে? চ্যাট জিপিটি সেই স্ক্রিপ্টটি লিখতে পারে যেটা আগে লেখা হয়েছে। যা আগামীকাল লেখা হবে সেটা চ্যাট জিপিটির কাছে এখনও একেবারেই অজানা। তাই লেখক হোক বা অন্য শিল্পী হোক বা যে কোনো ফিল্ম মেকার হোক বা নাট্যকার হোক, অভিনেতা হন, সবাইকেই কিন্তু একটা চ্যালেঞ্জই ফেস করতে হবে, যে মৌলিক কিছু করা দরকার, যেটা এর আগে পর্যন্ত যে ডেটা তৈরি হয়েছে চ্যাট জিপিটির জন্যে তাকে পেরিয়ে যেতে পারে। আজকে রবীন্দ্রনাথের মতো একজন সাহিত্যিককে আমরা চ্যাট জিপিটি দিয়ে আবার রিপ্রোডিউস করতে পারি, কিন্তু সময়টা তো এগিয়ে গেছে। আজকে রবীন্দ্রনাথ থাকলে আসলে কি লিখতেন সেটা কিন্তু আমরা জানি না, তাই না? তো সেই জায়গাতেই শুধু ডেটা বাউন্ড একটা মানে সফটওয়্যার ধরা যাক, সেই ডেটা বাউন্ড সফটওয়্যার শুধুমাত্র তাকে ফিট করা ডেটাটাকে অপটিমাইজ করতে পারে বা ম্যাক্সিমাইজ করতে পারে, কিন্তু কালকে নতুন কে কী ভাবছে সেটাকে প্রেডিক্ট করতে পারে বলে আমার মনে হয় না। হিউম্যান বিহেভিয়ার ফাইনালি একটা প্যাটার্ন নিশ্চয়ই থাকে, কিন্তু হিউম্যান সাইকোলজিকে এত সহজে লিপিবদ্ধ করা সম্ভব নয়। তোমার কাছে জানতে ইচ্ছে করছে যে তুমি তো ভীষণভাবে নাটকের মাধ্যমেও, তো তুমি তো শুধু যে ছবির মাধ্যমে কথা বলো তা তো নয়, নাটকের মাধ্যমেও তুমি এমন এমন বিষয়কে তুলে ধরেছো এবং সেটা সেই সময়ে দাঁড়িয়ে আমাদেরকে ভাবিয়েছে আর কি। নাটকের মধ্যে দিয়ে আবার নতুন কিছু ভাবনা চিন্তা আসছে যেটা মানুষকে জানাবে। এই কারণেই প্রশ্নটা রাখছি, তার কারণ হচ্ছে যে তুমি যেহেতু এত সোচ্চার, তাই অনেক সময় যেটা আমরা বিদেশেও দেখতে পাই এবং স্বদেশেও দেখেছি, যে সরকারের বিরুদ্ধে কথা বলা, এবং সেটা কিন্তু সেই সময়ের পরিচালক বা যে কোনো মানুষকে কিছুটা হলেও ফেস করতে হয়েছে। যে সরকার যখন এসছে সবাইকার ক্ষেত্রেই হয়েছে এটা। তো তোমার ক্ষেত্রে সেটা কতটা প্রযোজ্য? আমার বক্তব্য, সরকারের বিরুদ্ধে কথা বলা শুধু নয়, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যতটা পারা যায়। যদিও সামাজিক অন্যায় রোজ ঘটে চলেছে, সব ক্ষেত্রে তো সব কথা বলা যাচ্ছে না, কিন্তু সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটা তো মানে একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে, প্রত্যেক মানুষের দায়বদ্ধতার মধ্যে পড়ে। একজন শিল্পী বা যদি শিল্পী নাও হন, একজন কর্মী, সংস্কৃতি কর্মী, তাদের কাজে তো সেগুলো উঠে আসবেই, সেটা সে আমরা চাই বা না চাই। হ্যাঁ, জন অরণ্যতে উঠে এসেছে, কলকাতা ৭১ উঠে এসেছে, পদাতিকে উঠে এসেছে, বা যুক্তিতক্ক আর গপ্পে উঠে এসেছে। তো এরকম তো সবাইয়ের কাজের মধ্যেই উঠে এসছে। তো সেটা মানে কে বিরোধী কে পক্ষে আছে এইসব দিয়ে আসে না। আসলে আমার মনে হয় একজন শিল্পী, তিনি সেন্সিটিভ একজন মানুষ, সেই সেন্সিটিভ মানুষ তিনি যেটা ফিল করবেন সেটা তিনি তার বক্তব্যটা তুলে ধরবেন, এটা স্বাভাবিকভাবেই আসবে। একদম। আমরা তোমার কাছ থেকে এরকম আরও কিছু ভাবনা চিন্তা বা আগামী দিনে কিছু, হ্যাঁ, চেষ্টা করব, কিন্তু এটা তো ঠিক ফেসবুকে লেখার মতো নয় যে আমার ইচ্ছে হলো আমি লিখলাম। এইখানে প্রযোজনা ইত্যাদি প্রচুর বাণিজ্যের ব্যাপার স্যাপার এসে যায়, সুতরাং সেরকম প্রযোজক পাওয়া দরকার, সব কিছু করা দরকার।
তো সেগুলো পাওয়া গেলে নিশ্চয়ই চেষ্টা করব। কমলেশ্বর দা পরিচালিত ছবি একটু সরে বসুন, কিন্তু এই সরে কেন বসতে বলছে কমলেশ্বর দা সেটা দেখার জন্য অবশ্যই আমাদের হলে যেতে হবে। ও চাকরি পেতে পেতে মনে হচ্ছে রিটায়ারমেন্টের বয়স হয়ে যাবে। চাকরি পেয়েছিস, ভদ্রলোক। আরে ভদ্রলোকেরই তো কেনা বেচা করে, ছোট লোকেরা পারে। যদি আপনারা দেখেন এবং দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেই কথাটা একটু ছড়িয়ে দেবেন, এটুকুই বলার। আর কি বলবো, আমার মনে হয় ভালোই লাগবে। তবে হলে গিয়ে অবশ্যই দেখতে হবে একটু সরে বসুন, তা না হলে কিন্তু এই ছবিটা না দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে ছবিটা কেন আমাদের সকলকে সরে বসতে বলছে। দেখতে থাকুন নিউজ টাইম।